24 মার্চ মঙ্গলবার পর্যন্ত ইরান যুদ্ধের আপডেট খবর বা সর্বশেষ খবর উপস্থাপন করছি আমি জাকির হোসেন শেখ আর ক্যামেরায় জিশান আলী শেখ। আজকের খবরে ভারতীয় সময়ে 24 মার্চ 2026 মঙ্গলবার ইরান ইসরায়েল আমেরিকার সংঘাতের কমবেশি সমস্ত খবর, তার সাথে কিছু বিশ্লেষণ থাকছে আজকের নিউজ নির্ভীকের এই পর্বে। ইরান এবং আমেরিকা যুক্তরাষ্ট্রের সংঘাতে মধ্যস্থতায় এগিয়ে আসছে পাকিস্তান। ইরান যুদ্ধের অবসান ঘটাতে সম্ভাব্য মধ্যস্থতাকারী হিসেবে উঠে আসছে পাকিস্তানের নাম। ফিনান্সিয়াল টাইমস এবং অ্যাক্সিওসের প্রতিবেদন থেকে এই তথ্য জানা গিয়েছে। এই প্রচেষ্টার অংশ হিসাবে পাকিস্তান মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরানের উচ্চপদস্থ কর্মকর্তাদের বৈঠকের স্থান হিসেবে পাকিস্তান নিজেদের রাজধানী ইসলামাবাদকে প্রস্তাব করেছে বলে জানা গিয়েছে। যদিও আমেরিকা বা ইরান কোনো পক্ষই এখনো পর্যন্ত বিষয়টা আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি, তবে ওয়াশিংটনের অনেকের কাছেই মধ্যস্থতাকারী হিসেবে পাকিস্তানের নাম আসাটা অবাক হওয়ার মতো কিছু নয়। ইরানের সঙ্গে পাকিস্তানের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। আবার হোয়াইট হাউসে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে তার প্রশাসনের সঙ্গেও পাকিস্তানের উষ্ণ সম্পর্ক বজায় ছিল। গত বছরের জুন এবং সেপ্টেম্বরে পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির, আপনাদের নিশ্চয়ই মনে আছে, আসিম মুনির ডোনাল্ড ট্রাম্পের আমন্ত্রণে তার সঙ্গে সাক্ষাৎ করেছিলেন। সেপ্টেম্বর মাসের সফরে সেনাপ্রধানের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফও ছিলেন। এছাড়া ভারতের সঙ্গে সংঘাতে মধ্যস্থতার প্রচেষ্টার জন্য জুন এবং অক্টোবর মাসে ডোনাল্ড ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত করেছিল পাকিস্তান। এই পদক্ষেপ ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের অনেকের কাছেই দেশটাকে প্রিয় করে তুলেছে। সংবাদ সংস্থা রয়টার্সের রিপোর্ট হচ্ছে, ইরান যুদ্ধ ডোনাল্ড ট্রাম্পের নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরান যুদ্ধের তৃতীয় সপ্তাহে এমন একটা সংকটের মুখে পড়েছেন যা ক্রমেই তার নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে বলে মনে হচ্ছে। বিশ্বজুড়ে জ্বালানির দাম দ্রুত বাড়ছে। আমেরিকা তার মিত্রদের কাছ থেকে অনেকটাই বিচ্ছিন্ন হয়ে পড়েছে এবং আরও সেনা মোতায়েনের প্রস্তুতি চলছে। ইরানে নাকি আরও সেনা মোতায়েন হবে, ইরানের জন্য নাকি আরও সেনা মোতায়েন হবে, তার প্রস্তুতি চলছে। যদিও ডোনাল্ড ট্রাম্প আগে বলেছিলেন যে যুদ্ধটা হবে কেবল একটা স্বল্প মেয়াদী অভিযান। এই সব কথা লিখেছে বার্তা সংস্থা রয়টার্স। প্রতিরক্ষামূলক অবস্থানে থাকা ডোনাল্ড ট্রাম্প অন্যান্য ন্যাটো দেশের বিরুদ্ধে ভীরুতার অভিযোগ তুলেছেন, কারণ তারা হরমুজ প্রণালী নিরাপদ রাখতে সহায়তা করতে অস্বীকৃতি জানিয়েছে। তিনি দাবি করেছেন সামরিক অভিযান পরিকল্পনা অনুযায়ী এগোচ্ছে, কিন্তু যুদ্ধটা সামরিকভাবে জয়ী হয়েছে। শুক্রবার ডোনাল্ড ট্রাম্পের এই ঘোষণা বাস্তবতার সঙ্গে কোনোভাবেই মিল খাচ্ছে না, বাস্তবতার সঙ্গে সাংঘর্ষিক দেখা যাচ্ছে। কারণ ইরান এখনো পর্যন্ত প্রতিরোধ চালিয়ে যাচ্ছে, মারাত্মক প্রতিরোধ চালিয়ে যাচ্ছে। উপসাগরীয় অঞ্চলের তেল এবং গ্যাস সরবরাহ বাধাগ্রস্ত করছে এবং পুরো অঞ্চলে ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে। ক্ষমতায় আসার সময় ডোনাল্ড ট্রাম্প প্রতিশ্রুতি দিয়েছিলেন আমেরিকাকে বোকামিপূর্ণ সামরিক হস্তক্ষেপ থেকে দূরে রাখবেন, কিন্তু এখন সেই তিনিই এমন একটা সংঘাতের ফলাফল বা বার্তা কোনোটাই পুরোপুরি নিয়ন্ত্রণ করতে পারছেন না, যে সংঘাত শুরু করতে তিনি নিজেই ভূমিকা রেখেছেন। একটা স্পষ্ট প্রস্থান কৌশলের অভাব তার প্রেসিডেন্ট হিসাবে রাজনৈতিক উত্তরাধিকার এবং তার দলের ভবিষ্যৎ উভয়ের জন্য ঝুঁকি তৈরি করছে। নভেম্বরে আমেরিকার কংগ্রেসের মধ্যবর্তী নির্বাচন, তাতে রিপাবলিকানদের সামান্য সংখ্যাগরিষ্ঠতা ধরে রাখাও এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। মধ্যপ্রাচ্য বিষয়ক সাবেক মার্কিন আলোচক অ্যারন ডেভিড মিলার বলেছেন, ডোনাল্ড ট্রাম্প নিজেই নিজেকে ইরান যুদ্ধ নামে একটা বাক্সের মধ্যে বন্দি করে ফেলেছেন। তিনি বুঝতে পারছেন না কিভাবে সেখান থেকে বেরিয়ে আসবেন। এটাই তার সবচেয়ে বড় হতাশার কারণ। তবে হোয়াইট হাউসের এক কর্মকর্তা এই মূল্যায়নের আবার বিরোধিতা করেছেন। তার মতে লক্ষ্যভিত্তিক হামলায় ইরানের অনেক শীর্ষ নেতা নিহত হয়েছেন, তাদের নৌবাহিনীর বড় অংশ ধ্বংস হয়েছে এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সক্ষমতাও ব্যাপকভাবে দুর্বল হয়েছে। তিনি বলেছেন, এটা
নিঃসন্দেহে আমেরিকার একটা বড় সামরিক সাফল্য। গত এক সপ্তাহে কূটনৈতিক, সামরিক এবং রাজনৈতিক সব ক্ষেত্রেই ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতার সীমাবদ্ধতা স্পষ্ট হয়ে উঠেছে। হোয়াইট হাউসের আরেক কর্মকর্তা জানান, ডোনাল্ড ট্রাম্প অবাক হয়ে দেখেন যে ন্যাটো মিত্রসহ অনেক বিদেশি অংশীদার তাদের নৌবাহিনী পাঠিয়ে হরমুজ প্রণালী নিরাপদ করতে আগ্রহী পর্যন্ত নয়। প্রেসিডেন্টকে আন্তর্জাতিকভাবে বিচ্ছিন্ন দেখাতে না চাওয়ায় হোয়াইট হাউসের কিছু উপদেষ্টা তাই তাকে দ্রুত একটা পিছিয়ে যাওয়ার পথ খুঁজে নিতে এবং সামরিক অভিযানের পরিধি সীমিত করার পরামর্শ দিয়েছেন। চিন্তা করুন। তবে এই সব যুক্তি ডোনাল্ড ট্রাম্পকে কতটা প্রভাবিত করবে সেটা কিন্তু এখনো স্পষ্ট নয়। কিছু বিশ্লেষকের মতে আবার মিত্রদের অনীহা কেবল এমন একটা যুদ্ধে জড়াতে না চাওয়ার কারণে শুধু নয়, বরং যেটা শুরু করার আগে তাদের সঙ্গে পরামর্শ করা হয়নি, বরং গত 14 মাসে ডোনাল্ড ট্রাম্পের ধারাবাহিকভাবে ঐতিহ্যগত মার্কিন জোটগুলোকে ছোট করে দেখার প্রতিক্রিয়াও এতে কাজ করছে। এদিকে ইসরায়েলের সঙ্গেও কিছু মতবিরোধ প্রকাশ্যে এসেছে। ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন ইরানের সাউথ পার্স গ্যাস ক্ষেত্রে ইসরায়েলের হামলার বিষয়ে তিনি আগাম কিছুই জানতেন না। হতে পারে এটা মিথ্যা ডোনাল্ড ট্রাম্পের, কিন্তু ইসরায়েলি কর্মকর্তারা বলেছেন হামলাটা আমেরিকার সঙ্গে সমন্বয় করেই কিন্তু করা হয়েছিল। বিশ্লেষকদের মতে এখন ডোনাল্ড ট্রাম্প অপারেশন এপিক ফিউরি নামের অভিযান নিয়ে এমন এক মোড়ে এসে দাঁড়িয়েছেন এবং তিনি কোন পথ বেছে নেবেন তা এখনো স্পষ্ট নয়। তিনি চাইলে সামরিক অভিযান আরও জোরদার করতে পারেন, যেমন ইরানের প্রধান তেল কেন্দ্র খার্গ দ্বীপ দখল করা বা ইরানের উপকূলে সেনা মোতায়েন করে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র ধ্বংসের চেষ্টা করা ইত্যাদি তিনি করতেই পারেন। কিন্তু এতে দীর্ঘমেয়াদী সামরিক সংঘাতে জড়িয়ে পড়ার ঝুঁকি তৈরি হবে, যা অধিকাংশ আমেরিকানই সমর্থন করবে না। অন্যদিকে উভয় পক্ষই আপাতত আলোচনায় রাজি না হওয়ায় ডোনাল্ড ট্রাম্প চাইলে বিজয় ঘোষণা করে যুদ্ধ থেকে সরে যাওয়ার চেষ্টা করতে পারেন। তবে এতে উপসাগরীয় মিত্ররা ক্ষুব্ধ হতে পারে, কারণ তাদের সামনে তখন আহত কিন্তু শত্রু মনোভাবাপন্ন একটা ইরান থেকে যাবে। শত্রু মনোভাবাপন্ন ইরান, যে ইরান এখনো পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করতে পারে এবং উপসাগরের নৌপথ নিয়ন্ত্রণে রাখতে পারে, যদিও ইরান পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করার অভিযোগ অস্বীকার করে। বার্তা সংস্থা রয়টার জানিয়েছে আমেরিকার সামরিক বাহিনী মধ্যপ্রাচ্যে হাজার হাজার অতিরিক্ত মেরিন এবং নাবিক পাঠাচ্ছে। তবে ইরানের ভেতরে সরাসরি সেনা পাঠানোর সিদ্ধান্ত এখনো নেওয়া হয়নি। রাজনৈতিক চাপ বাড়ছে। এই যুদ্ধ ট্রাম্পের মেক আমেরিকা গ্রেট এগেইন আন্দোলনের ওপর তার একসময়ের দৃঢ় নিয়ন্ত্রণও ক্রমশ দুর্বল করছে, এইটা ইঙ্গিত দিয়েছে অনেকেই। আন্দোলনের কয়েকজন প্রভাবশালী ব্যক্তি প্রকাশ্যে যুদ্ধের বিরোধিতা করেছেন, মানে ইরানের আন্দোলনকারীর কয়েকজন আর কি। এই পর্যন্ত তার মূল সমর্থকরা তাকে সমর্থন দিলেও বিশ্লেষকদের মতে গ্যাসের দাম বাড়তে থাকলে এবং মার্কিন সেনা আরও মোতায়েন করা হলে আগামী সপ্তাহগুলোতে সেই সমর্থন কমে যেতে পারে। রিপাবলিকান কৌশলবিদ ডেভ উইলসন বলেছেন, যখন অর্থনৈতিক প্রভাব স্পষ্ট হবে তখন মানুষ প্রশ্ন করতে শুরু করবে যে আমি আবার কেন এত বেশি গ্যাসের দাম দিচ্ছি। হরমুজ প্রণালীর পরিস্থিতি কেন ঠিক করবে যে আমি আগামী মাসে ছুটিতে যেতে পারবো কিনা? কেন এটা ঠিক করবে হরমুজ প্রণালীর পরিস্থিতি? 28শে ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের ভেতরে ধীরে ধীরে উপলব্ধি তৈরি হয়েছে যে এই সংঘাত এবং এর সম্ভাব্য পরিণতি নিয়ে আগেই আরও বিস্তারিত পরিকল্পনা করা উচিত ছিল। তবে হোয়াইট হাউসের এক কর্মকর্তা দাবি করেছেন যে সামরিক অভিযানটা ব্যাপকভাবে পরিকল্পিত ছিল এবং সম্ভাব্য সব পরিস্থিতির জন্য প্রস্তুত ছিল। বিশ্লেষকদের মতে ডোনাল্ড ট্রাম্পের সবচেয়ে বড় ভুল ছিল ইরান এই সংঘাতকে একেবারে অস্তিত্বের প্রশ্ন হিসাবে দেখবে এবং সেই অনুযায়ী প্রতিক্রিয়া দেখাবে, এটা ডোনাল্ড ট্রাম্পের ধারণাতেই ছিল না। ইসরায়েলের 5টা শহরে ইরানের হামলায় কম করেও 200 জন নিহত হয়েছে। ইসরায়েলের আরাদ, ডিমোনা, ইলাত, বীরসেবা এবং কিরিয়াত গাত শহরের সামরিক স্থাপনা এবং নিরাপত্তা কেন্দ্রগুলোতে হামলা চালিয়েছে ইরান, ভয়ঙ্কর হামলা চালিয়েছে, এই খবর দিয়েছে আল জাজিরা।
এই সব হামলায় কমপক্ষে 200 জনের মতো মানুষ নিহত হয়েছেন বলে দাবি করেছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি। যদিও ইসরায়েল কোনো নিহতের খবর নিশ্চিত করেনি। ইসরায়েল যা করে থাকে চিরকাল। দেশটার অ্যাম্বুলেন্স পরিষেবা জানিয়েছে আরাদ শহরে 88 জন আহত হয়েছেন। এছাড়া ডিমোনা থেকে আহত 39 জনকে হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া কুয়েতের আলী আল সালেম ঘাঁটি এবং সংযুক্ত আরব আমিরাতের আল মিনহাদ এবং আল দাফরা ঘাঁটিতেও হামলা চালিয়েছে বলে দাবি করেছে আইআরজিসি। ইরানের পাল্টা হুমকির পর 5 দিনের জন্য ইরানের বিদ্যুৎ কেন্দ্র এবং জ্বালানি অবকাঠামোতে সব ধরনের হামলা স্থগিতের ঘোষণা দিয়েছিলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে গতকাল সোমবার তিনি ঘোষণা করেছিলেন, কিন্তু পরে জানা যাচ্ছে বা আজকের অনেক খবরে দেখা গেছে যে এই ঘোষণার পরেও তিনি ইস্পাহান পারমাণবিক কেন্দ্রে হামলা চালিয়েছে। ট্রুথ সোশ্যালে ডোনাল্ড ট্রাম্প লিখেছিলেন, আমি অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি গত দুদিনে আমেরিকা এবং ইরানের মধ্যে আলোচনা হয়েছে। এতে মধ্যপ্রাচ্যে আমাদের বিরুদ্ধে শত্রুতাপূর্ণ কর্মকাণ্ড সম্পূর্ণ এবং চূড়ান্ত সমাধানের বিষয়ে অত্যন্ত ইতিবাচক ফলপ্রসূ আলাপ হয়েছে। ডোনাল্ড ট্রাম্প আরও লিখেছেন ওই ট্রুথ সোশ্যালে যে এই গভীর বিস্তারিত এবং গঠনমূলক আলোচনার মেজাজ এবং সুর বিবেচনা করে আমি প্রতিরক্ষা বিভাগকে 5 দিনের জন্য ইরানের বিদ্যুৎ কেন্দ্রে এবং জ্বালানি অবকাঠামোতে সব ধরনের হামলা স্থগিত রাখার নির্দেশ দিয়েছি। এই আলোচনা সপ্তাহ জুড়ে চলবে, তবে এটা এই হামলা না করার সিদ্ধান্ত চলমান বৈঠক এবং আলোচনায় সাফল্যের ওপর নির্ভর করছে। তবে নাম প্রকাশ না করার শর্তে একটা ইরানি সূত্রের বরাত দিয়ে ইরানের আধা সামরিক বার্তা সংস্থা ফার্স নিউজ জানিয়েছে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তাদের সরাসরি বা মধ্যস্থতাকারীর মাধ্যমেও কোনো রকম যোগাযোগ হয়নি, কোনো রকম আলোচনা হয়নি। ওই সূত্র দাবি করেছে ইরান তাদের বিদ্যুৎ কেন্দ্রগুলো লক্ষ্যবস্তু করার হুঁশিয়ারি দেওয়ার পর ডোনাল্ড ট্রাম্প আসলে পিছু হটেছেন। প্রতিবেদনে আরও বলা হয়েছে ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে আলোচনা চলছে বলে জানালেও সূত্রটা এই ধরনের কোনো যোগাযোগের কথা পুরোপুরি অস্বীকার করেছে। তবে এই সব দাবির বিষয়ে আলাদা কোনো সূত্র থেকে সত্যতা যাচাই করা সম্ভব হয়নি এবং মার্কিন কর্মকর্তাদের পক্ষ থেকেও তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। এই হলো মোটামুটি খবর। আর আজকে সর্বশেষ পাওয়া খবরে জানা যাচ্ছে যে ইরানের ক্ষেপণাস্ত্রের আতঙ্কে সংবাদ সম্মেলন ফেলে পালিয়েছেন ইসরায়েলি প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী নয়, প্রেসিডেন্ট। মধ্যপ্রাচ্যের রণক্ষেত্রে তেহরানের মুহুর্মুহু পাল্টা আঘাতে কার্যত কোণঠাসা হয়ে পড়েছে ইসরায়েল। ইরানের ধেয়ে আসা শক্তিশালী ক্ষেপণাস্ত্রের আতঙ্কে খোদ ইসরায়েলি প্রেসিডেন্ট আইজাক হার্জ সাংবাদিকদের ফেলে প্রাণ ভয়ে দৌড়ে পালাতে দেখা গিয়েছে। সোমবার উত্তর ইসরায়েলের কিরিয়াত সমনা শহরে এক সংবাদ সম্মেলনে বক্তব্য রাখার সময় এই নজিরবিহীন ঘটনা ঘটেছে। চিন্তা করুন, ঘটনার সময় হঠাৎ বিকট শব্দে এলাকায় একটা ইরানি মিসাইল আঘাত হানলে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায় হারজাগ তার বক্তব্য থামিয়ে দ্রুত নিরাপদ আশ্রয়ের খোঁজে একেবারে ছুটতে শুরু করেছেন এবং সঙ্গে সঙ্গে তার দেহরক্ষীরা তাকে জাপটে ধরে নিকটস্থ বাংকারে নিয়ে যান। খোদ প্রেসিডেন্টের এমন পলায়নপর দশা ইসরায়েলের তথাকথিত শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থার কঙ্কালসার চেহারাটাই বিশ্বের সামনে উন্মোচিত করেছে বলে মনে করছেন সামরিক বিশ্লেষকরা, সামরিক বিশেষজ্ঞরা। একদম শেষে বলি, আমাদের আজকের এই ভিডিওর বিষয়বস্তু ভালো লেগে থাকলে এই রকম আরও ভিডিও দেখার জন্য ইউটিউবে নোটিফিকেশান পেতে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন অন করে অল সিলেক্ট করে রাখুন। আর ফেসবুকে ফলো করে আমাদের আরও নতুন নতুন ভিডিও বানাতে এবং লাইভ সম্প্রচারে উৎসাহিত করতে লাইক, কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করে সঙ্গে থাকুন। তো আপাতত শেষ করছি। কামনা করি সকলে সবসময় খুব ভালো এবং সুস্থ থাকুন, সাবধানে থাকুন। ধন্যবাদ।